দুদিনের একটা গ্যাপ নিয়ে আমি আবার চলে এলাম বন্ধুরা তোমাদের সকলের কাছে। আশা করছি সকলে খুব ভালো আছো, আমিও বেশ আছি। মা যেদিন চলে যাবে অর্থাৎ শনিবার মা চলে যাবে বাড়িতে, তো সেই দিনই মায়ের সকালবেলা টেস্টগুলো করিয়ে দিলাম। ওই সুগারের যা যা টেস্ট থাকে, মায়ের 6 মাস অন্তর চেক আপ থাকে ডক্টরের কাছে। তার সাথে সাথে আমিও আমার বেশ কিছু হেলথ চেক আপ করিয়েছি, মানে ধরো থাইরয়েড টেস্ট করিয়েছি, আরও বেশ কিছু টেস্ট করিয়েছি, হরমোনাল চেঞ্জেসের যে এত কেন সমস্যা হয়, প্যালপিটেশন হয়। তো ভগবানের কৃপায় সমস্ত কিছুই নর্মাল আছে, কোনো সমস্যা নেই। আর কেন মানে এত শরীরটা খারাপ হয়, এত কেন অস্থিরতা লাগে সেটা আমি বলতে পারবো না কেন হয়, কারণ সব টেস্টই যখন নর্মাল আছে, বাকি আর কি বলবো, যা আছে ভগবান। এইটুকু মনে করি যে কেউ যদি কারোর খারাপ করতে চায়, জানি না কে করছে, এগুলো আদৌ আমি বিশ্বাসও করি না সে অর্থে, কিন্তু অনেকেই বলে, তো কেউ যদি খারাপ করতেও চায় তার কি ভালো হবে, এটাই হচ্ছে একটা প্রশ্ন। যাই হোক, মা চলে যাবে, মনটা ভীষণ খারাপ সকাল থেকে, তোমরা হয়তো আমার মুখ চোখ দেখেই বুঝতে পারছো। এটা শনিবারের ব্লগ, যথারীতি আবার বলে দিলাম, শনিবার রবিবার দুদিন এখানে ব্লগ শ্যুট আছে, অর্থাৎ একদিন আমি ভীষণ মন খারাপ নিয়ে ব্লগটা শুরু করলাম আর শেষ করেছি খুবই আনন্দের সঙ্গে, কারণ আস্তে আস্তে সবই ধাতস্থ হয়ে যায়, নিজের সংসারে নিজেকে মানিয়ে গুছিয়ে নিতে হয়। আসলে এবারে মা প্রায় 19-20 দিন থাকলো, ফলে কি মা যখন চলে যাচ্ছে আমি কিছুতেই, আর তবু আমি সামনে কারোর কাঁদতেই পারি না, আর ক্যামেরার সামনে তো দূরের কথা, আমি মানে মাকে দেখাবো বলে আর তখন আমি আটকাতে পারছি না নিজেকে, এরকম পরিস্থিতি। কারণ তার কারণও আছে কিছু, জানো তো, দেখবে তুমি কখন বেশি ভেঙে পড়বে বলো তো, যখন তোমার পাশে ধরো কোনো কারণে তোমার বাড়িতে কিছু একটা কথা কাটাকাটি হচ্ছে তোমার সাথে, সবাই মিলে তোমাকেই ব্লেম দিচ্ছে, কেউ তোমার পাশে দাঁড়াচ্ছে না, তখন কি হবে বলো তো, তখন তোমার খুব কান্না পাবে, কষ্ট হবে তোমার। তুমি যত বড় তার কি হও না কেন, তুমি যতই ঝগড়া করতে পারো না কেন, তুমি কিছুতেই তাদের সাথে পেরে উঠবে না। যেরকম আমি পরিস্থিতির শিকার হই, আবার কখনো কখনো আর যদি ধরো এরকম পরিস্থিতিতে তোমার পাশে কেউ থাকে, যেমন ধরো কখনো কখনো মা তো থাকে না, যেমন এতদিন ছিল, তখন বেশ বল বা ভরসা পাওয়া যায়। যেমন শরীর খারাপ হলেও, কারোর ধরো আয়ুষ্মানের শরীরটা খারাপ হলেও, মা যদি থাকে একটা আলাদাই ভরসা, যে তুই ছেলের কাছে থাক, আমি রান্নাবান্নার দিকটা দেখছি বা আমি সংসারের অন্য কাজগুলো দেখছি, এই হচ্ছে একটা ভরসা। মায়ের মতন ভরসা বোধহয় আর আমাদের জীবনে অন্তত মানে নেই। আমার বা আমার দিদির ব্যাপারটা আমি বলতে পারবো না, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, অন্তত আমার ক্ষেত্রে তো তাই। আমার মা ছাড়া বড় ভরসা আমার কাছে, আমার তো আর কিছু এখনও পর্যন্ত লাগে না। তো দিদির জন্য একটা কেক বানিয়ে পাঠাবো, ভেবেছিলাম পাউরুটি বানিয়ে দেবো, তো দিদি বলেছে কেক বানাতে। আমিও তোমাদের সাথে একটু রেসিপি শেয়ার করি। এক বোন অনেক দিন ধরেই বলছো আমাকে পাউরুটি দেখাতে, ইয়েতে কী বলে, এয়ার ফ্রায়ারে, একটু সময় দাও আমি সব দেখাবো, বলেছো যখন আমি দেখাবো। এখানে সিম্পল একটা চায়ের কাপ নিয়েছি, চায়ের কাপের 1 কাপ ময়দা নিয়েছি, আর 1/2 চামচ মতন বেকিং পাউডার নিয়েছি। বেকিং সোডা কিন্তু আমি ইউজ করি না কেকের ক্ষেত্রে। তো এরপরে 2টো ডিম নিয়েছি, খুব ভালো করে 2টো ডিমকে আমি বিট করে নেবো, একদম ফোম যাতে হয়, তবেই কিন্তু কেক স্পঞ্জি হবে। আর যে কাপের মাপে আমি ময়দা নিয়েছি, সেই কাপের মাপেই কিন্তু আমি নিয়েছি, চিনি নিয়েছি, চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি, মানে 1 কাপ চিনি মেপে নিয়ে তারপর সেটাকে গুঁড়ো করে দিয়েছি। আর 1/2 কাপ মতন নিয়েছি সাদা তেল, যে কোনো সাদা তেল নিতে পারো, যেটা কোনো রকম বাজে উগ্র গন্ধ নেই, সেই রকম সাদা তেল নিয়ে নেবে, বা দিলে এখানে বাটারও দিতে পারো। এরপরে গুঁড়ো চিনি, ডিম আর যে তেলটা নিলাম সেটাকে খুব ভালো করে বিট করে নেবো। এর সাথে আমি বেশ কিছুটা ভ্যানিলা এসেন্স দিচ্ছি। এখন কিন্তু বিভিন্ন ভালো মানের ভ্যানিলা এসেন্স পাওয়া যায়, যেগুলোতে কোনো উগ্র গন্ধ নেই। এগুলো যদি তোমরা কেকের মধ্যে ব্যবহার করো, তাতে কেকের স্বাদও বাড়ে, সুগন্ধও বাড়ে এবং ভীষণ ভালো লাগে খেতে। আর যেহেতু আমি ডিম দিয়ে করি, তো ন্যাচারালি একটু ভ্যানিলা এসেন্স দিলে তার স্বাদ তো দ্বিগুণ লাগে। আগে আমি দোকানের কেকও খেতাম না এই ভ্যানিলা এসেন্সের জন্য, কিন্তু এখন এসেন্সগুলো এত সুন্দর গন্ধ, কোনো রকম, আর দিতেও হবে পরিমাণে খুবই কম, একটু ভালো মানিয়ে নিতে হবে। এরপরে যে ড্রাই জিনিসগুলোকে আমি মানে চেলে নিয়েছিলাম, ময়দার বেকিং পাউডার, এগুলো কিন্তু চেলে নিতে হবে অবশ্যই, তবেই কেকটা কিন্তু ভালো হবে। সেটাকে হাফ হাফ করে দিয়ে আমি খুব হালকা হাতে, এটাকে আর কিন্তু বিট করব না, জাস্ট হালকা হাতে একটা খুন্তি নিয়ে আমি এরকমভাবে কাট অ্যান্ড ফোল্ড মেথডে করে নিই, খুব হালকাভাবে। এরপরে কেক টিনের মধ্যে অল্প করে সাদা তেল দিয়ে দিয়েছি, তোমরা চাইলে এর মধ্যে যে কোনো পেপার দিতে পারো। আমি আজকে মাইক্রোওভেনেই কেকটা বানাবো, তবে আমি এয়ার ফ্রায়ারেও কিন্তু কেক বানানো দেখিয়েছি, আজকেও দেখাবো। আমার কাছে মাইক্রোওভেন এবং এয়ার ফ্রায়ার দুটোই আছে, আর কোনটা বেস্ট কোনটা ভালো সেগুলোও আমি বলেছি। যারা নতুন নতুন বন্ধু হয়েছো আমার চ্যানেলে, তাদের বলি, তার কারণ হচ্ছে আমি রান্নাবান্নার জিনিসপত্র নিয়ে এক্সপেরিমেন্ট করতে খুব ভালোবাসি, এই সমস্ত নিয়েই থাকি, আর এগুলোই আমার ভিডিওর মেইন কন্টেন্ট।
তো এরপরে এই যে পুরো ব্যাটারটা ছিল সেটাকে তো দিয়েই দিলাম, দেখলে এর মধ্যে মানে কেক টিনটার মধ্যে আর কিছু ড্রাই ফ্রুটস আমি ফ্রিজে সবসময় রেখে দিই কেক বানাবার, কারণ আমি মাঝে মধ্যেই বানাই এগুলো। আর বাইরের কেক কখনো সে অর্থে কিনে খেতে হয় না, যদি এখন আয়ুষ্মানকে কেউ গিফট করলো আয়ুষ্মান সেগুলো হয়তো খায়, কিন্তু সে অর্থে কেক আর কিনি না, এই বাড়িতেই আমি বানিয়ে নিই। কিছু সামান্য গুঁড়ো ময়দা ছড়িয়ে নিয়েছি, তার কারণ হচ্ছে অনেক সময় এই ভারী জিনিস তো এগুলো নিচের দিকে থিতিয়ে যায়। এরপরে 190 ডিগ্রি সেলসিয়াসে আমি 5 মিনিটের জন্য মাইক্রোওভেনটাকে কনভেকশন মোডে প্রিহিট করে নিয়েছিলাম। তারপরে এটাকে 30 মিনিটের জন্য আমি, যেহেতু 190 ডিগ্রিতে দিয়েছি তাই 30 মিনিটের জন্য আমি এটাকে বেক করে নিয়েছি। যদি 200 ডিগ্রিতে দিতাম বা যদি আমি কোনো স্ট্যান্ড রাখতাম তাহলে 190তে দিলেও 26 মিনিটে হয়ে যেত। এটা হচ্ছে আমার স্যামসাংয়ের মডেল, তাই আমি পুরো মেনশন করে দিচ্ছি, কারণ করতে করতে একটা অভ্যেস হয়ে গেছে। তো যদি ওই স্মল স্ট্যান্ডগুলো ইউজ করি তাহলে অল্প টেম্পারেচারে অল্প সময়ের মধ্যে হয়ে যায়, আর যদি স্ট্যান্ড ছাড়া করি তাহলে কিন্তু পুরো 30 মিনিট লাগে কেকটা হতে। এরপরে কেক বানালাম যে জিনিসগুলো সেগুলো সঙ্গে সঙ্গে মেজে নেবো, ফলে কি আমার কিচেনটা ফাঁকা হয়ে যাবে। আর এখনও পর্যন্ত মা বেরোয়নি, আমি নিজের কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করছি। এই একটা দিন যায় যখন মা যাবে, আগের দিন থেকে শুরু হয় আমার আসলে যে সময় হয়ে যাচ্ছে, মা চলে যাবে। আমি যেই ভয়েস দিচ্ছি এতেও আমার কান্না পেয়ে যায়। তো আমি তাই ভাবি যে আমি জানি মা যখন আসে আমার বাড়িতে, মা আমার বাড়িতে বেড়াতে আসছে, আর মা যখন আমার বাড়িতে আসে দিদিরও একটু হয়, কষ্ট হয়, কিন্তু দিদি জানে মা বেড়াতে যাচ্ছে, মা ঠিক বাড়িতে আবার চলে আসবে। আর আমি জানি মা বেড়াতে এসেছে, মাকে আবার নিজের ঘরে চলেই যেতে হবে, এটাই হচ্ছে ফারাক। তো এই এখন যা যা ছিল সব মেজে ধুয়ে একটু রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম। আর এখন দেখো কেকটা রেডি হয়ে গেছে, বললাম 30 মিনিট মতন লেগেছে। এটাকে এখন ডিমোল্ড করে নিয়ে আমি একটা ওই ট্রান্সপারেন্ট যে ফয়েলগুলো থাকে তার মধ্যে প্যাক করে দিয়ে দিয়েছিলাম। ওরা বাড়ি গিয়ে খেয়েছে, আয়ুষ্মানও মায়ের সাথে যাবে, ও পড়তে গেছে, পড়ে ফিরলেই ওরা বেরিয়ে যাবে। আর কেকটা ভীষণ ভালো হয়েছিল, ওরা সকলেই খেয়ে বলেছে। আমি এখন মায়ের কাছে নিয়ে যাই। তো এটা একদম পারফেক্ট মেজারমেন্ট যা আমি দেখাই, ফলে আমি জানি এটা খেতে কেমন হতে পারে, তাও আমি মানুষকে জিজ্ঞেস করি। আর এই যে ভাবলাম তোমাদের দেখিয়ে দিই, মা সব রেডি আর কি নিয়ে বসে আছে। আয়ুষ্মান আসবে, একেবারে রিক্সা নিয়ে আসবে। আর আমি আমার মুখ চোখ দেখে আমার নিজেরই কান্না পেয়ে যাচ্ছে। আমি তাই মাকে বলছি, মা দেখো আমার চোখ মুখ কেমন হয়ে গেছে কাঁদতে কাঁদতে। আর কান্নাটা না আমি কিছুতেই, এই মা আমাকে এখানে কি বলছে না, বকা দিচ্ছে, বলছে নিজেকে সবসময় স্ট্রং রাখবি, নিজের সংসারকেও এরকমভাবে ভেঙে পড়ে। এই সমস্ত মা আমাকে সব সময় বোঝায়, যা মায়েরা বোঝায় আর কি, আমাকে এখানে মা বকা দিচ্ছে যে নিজে সাজগোজ করে একটু বেরোবো, একটু দোকান বাজারে যা, মন খারাপ করে বসে থাকলে হবে, আমি বাড়ি যাব না, এই আর কি চলছে। তো চলো, এসে গেছে আয়ুষ্মান, নিচে রিক্সা নিয়ে দাঁড়িয়ে আছে, আমি এই ব্যাগ ট্যাগগুলো ধরেছি, আশিসও নিচে দাঁড়িয়ে আছে। কি আর করা যাবে, এটাই আমাদের মেয়েদের জীবন। আর আয়ুষ্মান ফিরে না আমাকে দেখেছে কাঁদতে, তাই আমাকে আদর করছে। মা ফোন ঢুকিয়েছো তো, এইটা নেক্সট ডে হয়ে গেছে। এই দিন আমি অনেকটা ফ্রেশ, কারণ নিজের কাজে কর্মে তো নামতেই হবে, কতক্ষণ আর বসে থাকবো। তো ওই ঘরদোর সব ঠিকঠাক করে নিয়েছি, সকাল থেকে কাজকর্ম সেরে। এখন এই দুপুরবেলাও ঘুম হয়নি, কারণ আয়ুষ্মানের পড়া ছিল, ও পড়ে টোড়ে আবার মানে পড়াশোনা সব কমপ্লিট করে এখন ওপরে ছাদে যাবে, আমি ততক্ষণ বিছানাপত্র গুছিয়ে নিলাম। গুড ইভিনিং। কালকে তো বললামই, কালকের পর আর আমার ভিডিও করবার মতন মন মানসিকতাই ছিল না, সকাল অবধিও ছিল না, কারণ এই ঘরটায় যখনই আসছি দেখছি ঘরটা ফাঁকা। ঘুম থেকে উঠেও মাকে ঘরে এসে দেখতাম যে মা বিছানায় বসে আছে, প্রাণায়াম করছে বা কাজ করছে রান্নাঘরে, সব কিছু ফাঁকা ফাঁকা এতদিন ধরে ছিল। তো মানে আমি বলে বোঝাতে পারবো না আমার কীরকম হয়েছে। তো আমি ওই জন্য সকাল পর্যন্ত কিচ্ছু করিনি, মানে কোনো ব্লগ করিনি, কিচ্ছু করিনি। আস্তে আস্তে আবার ধাতস্থ হতে তো একটু সময় লাগবে। এখন এই আয়ুষ্মান ছাদে গেছে, তো বিছানাপত্র যেহেতু বাবা আজকের আছে দুপুর থেকে, তো আমি ওই জন্য বিছানাপত্র একটু সুন্দর করে গুছিয়ে গাছিয়ে নিলাম। এটা হচ্ছে আমার বেডরুম, আর এই সাইডে একটা বারান্দা, ওই দিকে আর একটা বারান্দা, আর এই ঘরের ভেতর দিয়ে ওই সাইড দিয়ে আর একটা, যে লন্ড্রি বারান্দা বলি সেইটা। এই দিকের বারান্দাটা তো ঠাকুর ঘর, এই যে। আর ওই দিকের যে বারান্দাটা, ওখানে আমার জামা কাপড় সব কিছু থাকে, কাঁচা ধোয়া যে ক্যাবিনেট করা ওইটা। তো চারিদিকটা খোলা মেলা এই ঘরটা,
পুরো সবুজ সবুজ দেখা যায়, রাস্তা দেখা যায় একদম রাস্তার ওপরে। আর ওপরে যে ঘরটা করেছে সেটা হচ্ছে ব্যাকে, মানে বাড়ির একদম ব্যাকে, ওখান থেকে কিচ্ছু দেখা যায় না, একদম শান্ত নিরীহ ঘর। এই ঘরে যেমন সারাক্ষণ আওয়াজ প্যাঁ পু লেগে থাকে। আজকে তো সানডে আর বৃষ্টি হয়েছে বলে আজকে গাড়ি ঘোড়া কম, ওই যেটুকু যাচ্ছে ডেলিভারি বয়দের স্কুটিগুলোই যাচ্ছে সেরকমভাবে। আর বেড়াতে যাওয়া, অনেকে সানডে আজকে বেড়াতে যায়, বাচ্চারা মাঠে খেলতে আসে, বৃষ্টির জন্য কেউ খেলতেও আসেনি, কোনো চিৎকার চেঁচামেচি কিচ্ছু নেই। আয়ুষ্মানেরও আজকের খেলা থাকে, সেটাও বন্ধ, কিচ্ছু নেই, মানে একদম সুনসান করে গেছে। ওই কিছু লোকজন যাচ্ছে, 2-4টে গাড়ি যাচ্ছে। তো ভাবলাম যাই একটুখানি ওপরে কিছুক্ষণের জন্য হাঁটাহাঁটি করে আসি, এসে তারপরে আবার সন্ধ্যাবাতি দেবো, কাজ করবো। ওই ঘরের চাদরটা আজকে তুলে কেটে দিয়েছি ছাদে, এখন মেলে দেবো গিয়ে। আশিস গেছে হয়তো মেলছে, আর যদি না মেলে আমি পরে মেলে দিই। এসে তারপর চাদর পাততে হবে, হয়তো রান্নাঘরটা পরিষ্কার করতে হবে, অনেক কাজ আছে। চলো দেখতে থাকো। কলিং ফোনটা নিয়ে যেতে ভুলে গেছি, যে ব্লগিং ফোনটা ওটা তো আছে, কিন্তু যেটা দিয়ে কল টল করি সেটা নিয়ে যেতে ভুলে গেছি। ওই জন্য আবার দরজাটা খুলে আবার ওই ফোনটা নিলাম, কারণ কে কখন ফোন করবে, মা ফোন করতে পারে। আর এই যে ওপরে এখন গেলাম, আয়ুষ্মান আর আয়ুষ্মানের বাবা প্র্যাকটিস করছে। ছুটি ছাটার সময়গুলোতে আয়ুষ্মানের বাবা যদি ঘরে থাকে প্র্যাকটিস করে এই সময়টা, তারপরে আবার ওর বাবাও বেরিয়ে যায় এই সন্ধে হতে না হতে, আবার সন্ধ্যাবেলার পরে কিছুক্ষণ বাদে আবার ফেরে, হয়তো চা খেলো, একটু টিফিন করলো, আবার অফিসে বেরিয়ে যায়, বাড়িতে ঢোকে সেই রাত্রির 11টা। তো যারা নতুন দেখছো এই সোফাটা দেখে হয়তো বলবে এই ছেঁড়া সোফাটা ইউজ করছো, অ্যাকচুয়ালি এটা আমাদের কোম্পানির পুরনো, অনেক পুরনো সোফা। এটা এখন সব কিছু চেঞ্জ করতে যা টাকা খরচা হবে তার জায়গায় নতুন একটা সোফা চলে আসবে, ওই জন্য যতদিন চলছে আর কি চলুক, তারপর ফেলে দেবো এটাকে। আর ওদিকে ওরা খেলে ধুলে চলে এলো, তারপরে আমিও চলে এসেছি, এসে ফ্রেশ হয়ে নিলাম। এখন এই ধূপ বাতি দিয়াবাতি করব সন্ধ্যাবেলায়। আর সকালের দিকে জানো তো আমি জ্বালাই, যে বাতিগুলো কিনেছি আর কি, ধূপ যে বাটি আর কি সেগুলো জ্বালাই। আর এই যে ভীমসেনী কর্পূর একটা করে ইয়ের ওপরে দিয়ে দিয়ে ধুনোর মানে ছোবড়ার ওপরে একসাথে ধুনো দিয়ে সুন্দর একটা সুগন্ধ হয়। প্রত্যেক সন্ধ্যায় আমি এই ছোবড়া জ্বালাই, ধুনো দিয়ে কর্পূর দিয়ে, একটা আলাদাই পরিবেশ তৈরি হয়, অন্য রকম একটা ফিলিং আসে। ইদানিং প্রত্যেক দিন আমি ব্লগ দিতে পারছি না, আমি খুব চেষ্টা করছি রুটিনে ফেরার, ভীষণভাবে চেষ্টা করছি, বিশ্বাস করো, যে যেরকমভাবে সকাল থেকে ব্লগ শুরু করতাম সেইভাবে আবার করব, সব একদম টাইম টু টাইম করব। কখনো কখনো নিজের শরীরকে, নিজের মনকে একটু সময় দিতে হয়, সেটাকে একটু শান্ত হওয়ার জন্য। কৃষ্ণ গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং জেন চরাচরং তৎপদং দর্শিতং জেন তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানোদ্বিরান্ধস্য জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষুর্মিলিতং জেন তস্मै শ্রী গুরবে নমঃ। ব্রহ্মানন্দং পরমসুখদং কেবলং জ্ঞানমূর্তিং দন্দাতীतं গগनं কুসংততমস্যাদিলক্ষ্যম একং নিত্যং বিমলমচলং সর্বদি। একটা কথা না মাঝে মাঝে ভেবে নিজেকে খুব পজিটিভ ফিল করাই, যে আমার যে এই যে সংসারটা তোমাদের সামনে আজকে প্রেজেন্ট করি, এইটা তৈরি করতে না আমাকে যে কি কষ্ট করতে হয়েছে, ইভেন এখনও করতে হয়। বিভিন্ন তির্যক কথাবার্তা, যতই এড়িয়ে থাকার চেষ্টা করি না কেন, তির্যক কথাবার্তা শুনেও, এবং সেইটাকে নিয়ে ভাবতে ভাবতে ভেঙে পড়ে যে নিজের মানসিক যন্ত্রণা আমি ভোগ করি বা করেছি, সেগুলো অনেক সময় শরীরের ওপর এফেক্ট করেছে। সেইগুলোই এখন আমি বুঝতে পারি। আসলে আমাদের ছোট থেকে বড় হওয়াটা যদি খুব স্মুথ হয় না, পরবর্তীকালে কিছু আপস অ্যান্ড ডাউনস এলে সেটাকে মানিয়ে নিতে আমাদের খুব কষ্ট হয়। তো সেই সমস্তগুলোই এখন শরীরের ওপর এফেক্ট ফেলে, কারোর
খুব কটু কথা আমি চট করে হজম করতে পারি না, সেটা নিয়ে খুব ভাবতে থাকি যে মানুষের উপকার করেও পরে গিয়ে যখন সেই জিনিসটা নিন্দা শুনি তখন খুব খারাপ লাগে, তখন মনে হয় কেন আমি যে উপকার করতে গেলাম, আর সেইগুলো নিয়েই ভাবতে থাকি, কষ্ট পাই। তো ওই জন্য আস্তে আস্তে ভীষণ ভেঙে পড়েছি। তো না, সেটা করলে হবে না। এই যে কষ্ট করে এই সংসারটা তৈরি, এই প্রত্যেকটা কাপ, একটা গ্লাস, একটা থালা, একটা বাটি নিজের তৈরি করা, নিজের বানানো, কেউ একটা জিনিস দিয়েও আমাকে সাহায্য করেনি কোনো দিন। থাকা সত্ত্বেও আমি কারোর কাছ থেকে এমনকি মানে অন্য রকমভাবেও আমি হেল্প পাইনি। তো সেই জন্য যখন ভাবি যে না, এই সমস্ত কিছু আমার, এগুলোকে যত্ন করার কর্তব্য আমার, যতদিন ঈশ্বর আমাকে এই পৃথিবীতে বাঁচিয়ে রাখবেন ততদিন আনন্দ সহকারে বাঁচব। তো সেই জন্য নিজেকে মোটিভেট করি, নিজেকে তুলে ধরি, আমাকে যত্ন করতে হবে, সন্তানকে, স্বামীকে, ওদেরকে যত্ন করতে হবে, ওদেরকে কেন কষ্ট দেবো। তো ওই জন্য আবার মোটিভেটেড হয়ে যাই আর কি। এখন আয়ুষ্মানকে দুধ দিচ্ছি আর আমি ওদিকে লিকার চা খাচ্ছি। এই যে স্যাক্রিফাইসটা, আমি দুধ চা খেতে ভীষণ ভালোবাসি, কোনো সমস্যা নেই, তারপরেও আমি দুধ চা এই কারণে খাচ্ছি না, আয়ুষ্মানও চা খেতে চাইবে, যেহেতু ওর আজকে ছুটি আছে, তো সেই জন্য আমি লিকার চা বানিয়ে খেলাম, কারণ ও লিকার চা কিছুতেই খাবে না। ওকে হরলিক্স দিলাম, দুধ দিলাম, এটাই হবে ওর সন্ধ্যাবেলা জল খাবার, কারণ তার কিছুক্ষণ বাদেই ডিনার বানিয়ে নেব। কী ডিনার বানাবো সেটা তোমাদের দেখাচ্ছি, আমি ম্যারিনেট করে আগের দিনই রেখে দিয়েছিলাম, তো সেটাই বানাবো। আজকে কোনো রেসিপি তো নেই, কিন্তু আজকের যে জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করেছি সেটা হচ্ছে আমার এই সুন্দর পরিপাটি করা সংসারটা আমি এত সুন্দর করে তোমাদের সামনে প্রেজেন্ট করেছি। সামান্য একটা ছোট্ট রান্নাঘর ছিল আমার, সেটাকেও আমি সুন্দর করে প্রেজেন্ট করেছি, হাসি খুশিভাবে প্রেজেন্ট করেছি, কোনো কিছুর জন্য আমি সেটাকে ছেড়ে যাব না। আমাকে অনেক বন্ধুরা, যারা আমার বান্ধবী হয়ে গেছে, খুব ক্লোজ ফ্রেন্ড হয়ে গেছে, খালি মেসেজ করবে আমি ভিডিও না দিলে, পায়েল এত কষ্ট করে তৈরি করা জায়গা ছেড়ে যেও না, এত কষ্ট করে তৈরি করা জায়গা ছেড়ো না। তো আমিও সেইভাবেই নিজেকে মোটিভেট করি। যাই হোক, এখানে আমরা বসে, আমি আর আমার ছেলে চা খাচ্ছি, আর ওই খেলার না ওই শর্টগুলো দেখে, পরে যেই শর্টগুলো থাকে সেগুলো দেখে, তারপর আবার ওকে নিয়ে এখন পড়াতে বসাবো। একটা উচ্চিংড়ে ঢুকতে পারবে না আয়ুষ্মান, আবার তাকে মারবে না, আস্তে করে ধরবে, ধরে তাকে ছেড়ে দেবে, জানো। এদিকে উচ্চিংড়ে গো, একদম ওর গায়ে রাখি হাঁচি হয়, উচ্চিংড়ে পোকা। বাবা এই সাউন্ডটা কমা, বাবা এই সাউন্ডটা কমা, মিউট করো শোনো, করে দিও। আচ্ছা, আমরা এখন আমাদের তো দুজনের খাওয়া হলো, তখন আশিস আসেনি, তারপরে আশিস এখন এসছে। আশিস এই যে ফিরলো, এখন ওকে বললো আমাকে একটু চা করে দাও, আগে চা করে দিই, তারপরে ম্যাগি করে দেবো। এই যে, আর ঘরে অনেক কিছু বাড়ন্ত চিনি টিনি সেগুলো আনালাম, কালকে আশিস সকালবেলা ওই আয়ুষ্মানকে স্কুলে দিতে গিয়ে তারপরে বাজার করে আনবে। আমি ওকে চাটা দিই, চা খাক। আর আচ্ছা ঠিক আছে। আর আজকে তো বাইরে সকাল থেকে বৃষ্টি শুরু মানে দারুণ ওয়েদার, দারুণ, কোনো কথা হবে না আজকের ওয়েদারটা, ঠান্ডা ঠান্ডা ওয়েদার একদম। আর এখনো ঝিরিঝিরি বৃষ্টি কনস্ট্যান্ট হয়েই চলেছে, ওই জন্য গরম গরম ম্যাগি খাওয়া হবে। হাফ বিস্কিটটা কোথায় গো? পুরো আবার বিস্কিটের প্যাকেটটা খেয়ে ফেলো না, চাদরটা বাঁধতে হবে, প্যাকেটটা দাও আমাকে। প্যাকেটগুলো না আমার ওই ছোট ডাস্টবিনে খুব কাজে লাগে। এখন ম্যাগি খাওয়া করবো। আর এই যে আজকে আমার জন্য কেক বানাবো, মানে আমার ঘরের জন্য। কালকে তো দেখলেই যেটা পাঠালাম, ওটা দিদিদের, ওদের খুব ভালো লেগেছে কেক খেয়ে, মা বলছিল যে কেক খুব ভালো হয়েছে। এখন আমাদের ঘরের জন্য একটা বানিয়ে রাখি, কালকে আয়ুষ্মানের স্কুল আছে, স্কুলের টিফিনে ভাবছি কালকে পাস্তা দেবো না চাউমিন, দেখি চাউমিনও দিয়ে দিতে পারি, অল্প একটু চাউমিন আছে খোলা, ওটা সেদ্ধ করে নেবো, ওকে টিফিনে চাউমিন দিয়ে দেবো। তো এই সন্ধেবেলা যখন ম্যাগি খায়, বিশেষ করে আশিস যখন খায়, তখন না ওই সেদ্ধ ম্যাগি খেতে চায় না, ওকে একটু পেঁয়াজ, ডিম, কাঁচা লঙ্কা এই সমস্ত দিয়ে বানিয়ে দিতে হয়। তোমরা কারা কারা এইভাবে ম্যাগি খেতে ভালোবাসো, আর কারা কারা স্যুপি ম্যাগি খেতে ভালোবাসো? আমার মোটামুটি ওই খুব স্যুপ হলে ভালো লাগে না, এমনি সেদ্ধও আমি খেতে পারি, যদি সেটা একটুখানি মাখা মাখা মতন হয়। তো এই ফ্রিজে দুটোই ম্যাগি ছিল, আমি ম্যাগিগুলো ফ্রিজে রাখি, তার কারণ রান্নাঘরে রাখলে অনেক সময় পিঁপড়ে হয়ে যায়,
ম্যাগিটা যেহেতু কালে ভদ্রই খাওয়া হয় আর ছিল, শেষ হয়ে গেল, নাহলে আবার ডেট এক্সপায়ার করে যেতে পারে, ওই জন্য তাড়াতাড়ি করে এটা খেয়ে শেষ করে দেবো। তো 2টো ডিম ভাজলাম, এগুলোকে ভেজে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে এটাকে আলাদা করে রেখে দিই, তারপরে ওই ম্যাগিটা এর মধ্যেই সেদ্ধ করে দিয়ে একবারে মিশিয়ে দিই। ভালোই লাগে কিন্তু খেতে, বেশ চাউমিনের মতনই খেতে লাগে। ম্যাগির ক্ষতি যেটা সেটা কিন্তু এই মশলাটাই, আর কিছুই ক্ষতি না। তবে আমার কেন জানি না মনে হয় ছোটোবেলা যে ম্যাগিটা আমরা খেতাম সেটার স্বাদ কিন্তু একদম অন্যরকম ছিল। পরবর্তীকালে ম্যাগি ব্যান্ড হয়ে যায়, বন্ধ হয়ে যায় পুরোপুরি, তারপরে যে ম্যাগিটা এলো সেটার স্বাদ কিন্তু অন্যরকম। আমরা যে ছোটোবেলার একটা সেই মানে খাওয়ার একটা আনন্দ, ম্যাগি খাবো সেই আনন্দটা কিন্তু পরবর্তীকালের এই ম্যাগিতে আর পাই না। সেই টিফিনে ম্যাগি নিয়ে যাব ভাবলেই সে কী আনন্দ হতো। আর তখন না ম্যাগিগুলো ভীষণ স্টিকি হতো, তাই না? কেমন একটা চ্যাপচ্যাপে হয়ে যেত, আটকে যেত, টিফিনে নিয়ে গেলে ঠান্ডা হলে কেমন একটা অদ্ভুত লাগতো। আর ওই যে বললাম না বেশ কিছু জিনিস বাড়ন্ত ছিল, এই মুসলি এগুলো সব জেপ্টো থেকে আনিয়েছি, আর লবণ, সেই পিঙ্ক সল্ট যেটা আমি ব্যবহার করি, ক্যাচে নিলাম এবার। এগুলো আশিস নিচ থেকে ওই নিয়ে এলো, যে ডেলিভারি ভাই সে দিয়ে গেল, আশিস গিয়ে নিচ থেকে নিয়ে এসেছে। আর এই যে এখন আশিসকে বললাম তুমি একটু বেড়ে দাও, ভীষণ গরম লাগছিল, অস্থির অস্থির লাগছিল এই সময়। তো এদিকে হয়ে গেছে। অনেক বন্ধু দিদিরা নতুন আমাকে অনেক মানে করছে, ভালোবাসা দিচ্ছে। তো তাদেরকে বলি, হয়তো অনেকের মনে হবে, কারণ আগে পেতাম যখন পুরনো অনেক নতুন বন্ধু আসতো অনেক আগে, তখন আমাকে সবাই বলতো তুমি এত কথা বলো কেন। পরবর্তীকালে যারা আমার হ্যাবিচুয়েট তারাও আমার মতন হয়তো বকবকিয়া, সেই জন্য আমার কথাগুলো নিয়ে তাদের কোনো দিন আপত্তি হয় না, বরঞ্চ তারা আমার গল্প শুনতেই ভালোবাসে। তো নতুন যারা আসে তাদের হয়তো মনে হতে পারে, তো আমি বলি আমি গল্পের জন্যই ফেমাস, আমার জীবন কাহিনী আমি এই বক করি, আমার ভিডিওটাকে চালাই, কোনো গান টান দিতে আমার ভালো লাগে না। ভালো ভালো জিনিস শেয়ার করি, রেসিপি শেয়ার করি, বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স, সাজগোজের ভিডিও বা নতুন কিছু কিনলাম সেগুলো দেখানো, সমস্ত কিছু শেয়ার করি, আর খুব গল্প করি, এতে আমার মন হালকা থাকে। আর আমার মনে হয় আমার সাথে তাই জন্যই সকলে রিলেট করতে পারে। তো এদিকে এই যে এয়ার ফ্রায়ারটা আমি কিনেছিলাম কদিন আগে, হয়ে গেল তাও 3 মাস তো হতেই চললো, হ্যাঁ 3 মাস তো হয়েই গেছে, ভীষণ ইউজ করছি। এইটারই রেসিপি চেয়েছো তো, পাউরুটি যাতে এর মধ্যে বানাই, একবারও বানাইনি, কেকটা বানিয়েছি, কেকটা দারুণ হয়। তাই বলবো যারা মাইক্রোওভেন কিনবো করছো, কিনো না, খাওয়ার গরমটা গ্যাসেই করো। বিরিয়ানি মাইক্রোওভেনে গরম করতে সুবিধা হয় এই যা। তবে আমি বলবো যদি মাইক্রোওভেনের কেক বা এই জাতীয় কিছু বানাতে চাও, বেস্ট হচ্ছে এয়ার ফ্রায়ার। তোমার 3.5 থেকে 4 হাজার টাকার মধ্যে হয়ে যাবে। ফিলিপস হলে আরও একটু দাম নেবে, তবে আমি প্রেস্টিজের নিয়েছি, আমার দারুণ চলছে, ভীষণ ইজি টু ইউজ, আমার পক্ষে খুব সুবিধা হচ্ছে। তো আমি আরও একটা আজকের কেক বানালাম, দেখলে তো, কারণ আমার বরের আবদার, ছেলের আবদার, ওদেরও তো আবদারটা মেটাতে হবে। দিয়ে এত বাসন মেজেছি জানো, মানে এগুলো দুপুরের ওই গামলার মধ্যে দুপুরের আছে, আর এগুলো এই যে এখন কেকের টিন ফিনগুলো একেবারে মেজে ধুয়ে রেখে দিলাম সেইগুলো। এরপরে এই যে যার মতন গামছাগুলো ইউজ করে ওখানেই এমনিই ঝুলিয়ে দেয়, সেগুলোকে একটু ভাঁজ করে রাখলাম। এবার ঝটাপট করে ওদিকে তন্দুরি চিকেন বসিয়ে দিয়েছি। বিশ্বাস করবেন আমি মাইক্রোওভেনে এতবার তন্দুরি চিকেন বানানোর চেষ্টা করেছিলাম, কোনো দিন হয়নি। তোমরা খেয়াল করবে আমি যতবার রেসিপি দেখাতাম তোমাদের গ্যাসে দেখাতাম, এখন আর দেখাই না কিন্তু গ্যাসে, এখন আমি এয়ার ফ্রায়ারেই করি। এরপরে ওই আয়ুষ্মানের পরোটারা হয়ে গেছে, এখন আটা মাখতে বসেছি, আর এদিকে খেলা দেখছি, ওয়ার্ল্ড কাপ চলছে। এরা তো সমস্ত টিমেরই খেলা দেখে, আমি আবার আর্জেন্টিনার দেখি, আমার ছেলে আবার বিছানার ওপর না বাবা, বিছানায় না পুরো পড়বে, আরে তো প্লেন আনতে কালকের ওরা কতটা ভালো খেয়েছিল আমি জানি না, আজকের কেকটা ওপর থেকে যতটা মানে এত ভালো বেক হয়েছে ওপর থেকে, আর ভেতরটা সেই রকম সফট, সেই রকম ফ্লাফি। মাত্র 1 কাপ ময়দাতে এত স্পঞ্জি কেক হতে পারে, এটা মানে না করলে বোঝা যাবে না। করতে ওই যে বিটারটা দিয়ে ভালো করে বিট করতে হয়, এইটাই হচ্ছে। আরও হয়তো আমি করতে আরও শিখবো প্রফেশনালদের মতন। তারপরে আমার ইচ্ছা আছে কেক বলো বা এমন ছোট কিছু জিনিস নিয়ে আমার এমন কিছু করার ইচ্ছা আছে যেটা আমি নিজের হাতে বানাবো। সেটা শুধু খাবার জিনিস না, অনেক কিছু হতে পারে। তো তোমাদের সাথে অবশ্যই খাবার জিনিস তার মধ্যে বেশি থাকবে। আর এদিকে ওই যে আটা মেখে নিয়েছিলাম, কটা রুটি করতে হবে। আমি রাতে একটা খাবো রুটি, কারণ এই যে কেকটা খেলাম পেটটা অনেকটাই ভরে গেল, আর ওদের জন্য 2টো করে রুটি। আশিস এমনিতে 3টে রুটি খায়, কেক খেলো বলে ও একটু বেশি কেক খেয়েছে, ওই জন্য ওর জন্য 2টো রুটি। আশিস কোনো দিন আজ পর্যন্ত 5টা রুটি খায়নি, ওর খুব বেশি হলে 4টে, তার বেশিও কখনোই খেতে পারে না। আর আমি খুব পাতলা রুটি করি না, একটু বড় একটু মোটা করেই করি। তো এদিকে হয়ে গেছে রুটি করে, আমাদের এই সময় ঝটাপট করে ডিনার করে নিয়েছি। আর বললাম না আমাকে চাদরটা আজকে এই ঘরে পাততে হবে, সেটাই করলাম। আজকের মতন বিদায় নিচ্ছি, সকলে খুব ভালো থেকো, টাটা।